All right, and we're live and we're back. How's everyone? আমাদের সাথে তিনজন আছে, আমরা আরো ওয়েট করছি, আরো মানুষজন আসুক, তারপর আমরা একবারে শুরু করতে যাচ্ছি। কমেন্ট সেকশনে জানাবেন কেমন আছেন সবাই। দুইটা ক্লাস পরে আমি আবার ব্যাক করলাম, 7 জন চলে আসছি, 11 জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। আকিব স্যার ইজ ব্যাক। হ্যাঁ, আজকে আমরা কয়েকজন যারা আমাদের গ্রুপটাতে আছি, আমাদের একটা গ্রুপ আছে আপনারা জানেন, ওইটার মধ্যে আমরা পোস্ট করছি। ওইটার মধ্যে যারা জানেন যে আজকে রাইটিং করতে যাচ্ছি, সো ইটস গোইং টু বি এন ইন্টারেস্টিং পার্ট। আগে আমাকে জানান কমেন্ট সেকশনে ঐশী ম্যাম কেমন পড়ালো, রিডিং কেমন লাগলো ঐশী ম্যামেরটা, অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানান। We're at 9 people, আমরা একটু বাড়বো। আসিফ খুব এক্সাইটেড, ইয়েস, very excited as well. We're going to wait a few more minutes. Almost 12 হয়ে গেছে, আমরা 20 হলে স্টার্ট করে দেব। আচ্ছা, তো এর মাঝখানে একটু জানিয়ে রাখি, আপনারা অনেকে হচ্ছে আই গেস লাইভ ভিডিওস গুলো খুঁজতেছেন। লাইভ ভিডিওস গুলো হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল করা হয়েছে, যেটার নাম হচ্ছে মেন্টার্স লার্নিং। আমরা সেখানে ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভিডিওস গুলো সিরিজ আকারে আপলোড করছি। সেখানে আপনারা পাবেন হচ্ছে হলো প্রাইভেট ইউনিভার্সিটি কোর্সেস, স্পোকেন কোর্সেস, আমাদের যত লাইভস গুলো আছে সবগুলো লাইভস আপনারা ওখানে পাবেন। আমাদের একটা নতুন সিরিজ ওপেন হবে, যেহেতু আমরা কেমব্রিজ করতেছি, কেমব্রিজে 19 নাম্বার বইটা আমরা হচ্ছে টেস্ট 1 করছি। তো সেই ক্ষেত্রে সেখানে আপনারা পুরোটা আপলোড পেয়ে যাবেন সিরিজ আকারে। অলরাইট, সো টেনশন হওয়ার কোনো বিষয় নেই। ইউটিউবের লিংক আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট লাইভের মধ্যে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো আমরা ওইটার অপেক্ষায় থাকবো। অলরাইট, তানজিনা হ্যালো। Oishi ma'am shared really nice tips and tricks. Yes, she is a very good instructor. আমাদের এখানে মোটামুটি সবাই they are very well experienced, they are very well behaved, they are very well trained. So আমাদের we have very good bosses যারা আমাদের খুব সুন্দর করে ট্রেন করেছেন। So nothing to worry about. ইনশাআল্লাহ সবার কাছ থেকে ভালো কিছু আমরা পেয়েছি। We're at 12 again. ওকে, 18, হুট করে 18 চলে গেছি। আর দুজন মানুষ, 20 পিপল হলে আমরা আজকে স্টার্ট করে দিব। টুডেস ক্লাস ইজ গোইং টু বি ভেরি ইন্টারেস্টিং। শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। কমেন্ট সেকশনের মধ্যে ফ্রেন্ডদেরকে জানান। আজকের ক্লাসটা ইজ গোইং টু বি ভেরি ইনফরমেটিভ। অলরাইট, সো উই আর 20, লেটস স্টার্ট। ওকে, লেটস স্টার্ট। অলরাইট, ওকে okay, 21. All right, let's start. So welcome to IELTS Solve classes, IELTS Live Solve classes powered by Mentors and Mentors Learning. And সবাইকে স্বাগতম, সবাইকে আসসালামু আলাইকুম। সৌরভ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। এরিনা হ্যালো, তানজিলা হাই। আচ্ছা, সো আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আমরা দেখবো হচ্ছে রাইটিং, রাইট?
আজকে আমরা দেখবো হচ্ছে রাইটিং এর কিছু বেসিক্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। রাইটিং এর আমরা বেসিক্যালি আজকে আমরা টাস্ক 1 দেখবো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা টাস্ক 2 নিয়ে ডিসকাশন করব। আপনারা জানেন যে আমরা ইন ডিটেইলস যেতে পারছি না বিকজ অফ দ্য টাইম ফ্রেম অ্যান্ড থিংস, যেটা আমরা টার্গেট রাখছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেমব্রিজ নামক বইটির 19তম যে পার্টটা আছে সেটা টেস্ট 1 সলভ করা। রিডিং আমরা লাস্ট কয়েকটা ক্লাসে শেষ করেছি, 4টা ক্লাসে শেষ করেছি। আজকের ক্লাসটা আমরা যেটা করব হচ্ছে আমরা আজকে রাইটিংটা করব। তো রাইটিং আমরা টাস্ক 1 দেখতে যাচ্ছি। তো রাইটিং টাস্ক 1 it's 22, yes, let's go. It's already 28 to 38, yeah, let's go. মানুষজন কমেন্টস করেন ফ্রেন্ডসদেরকে, আজকের ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, রাইটিং আমি সবাইকে একটা ছোট সাজেশন দেই। রাইটিং এর জন্য যেটা সবসময় সাথে রাখবেন সেটা হচ্ছে একটা নোটবুক আর একটা কলম। সবাই কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা শুরু করছি, সবাই পারলে নোটবুক আর কলম নিয়ে রেডি থাকেন, কারণ আমরা অনেক কিছু ইনফরমেটিভ জিনিসপত্র শিখবো। যদি ওইটার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল গেল আপনারা এই লাইভটা আবার দেখতে পারবেন, সো নো ওয়ারিস। হ্যাঁ, সো okay, we're at 38 again. All right, let's move into the studies. So আমরা যদি আজকের কোয়েশ্চেনটা দেখি, আজকে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে একটা লাইন গ্রাফ। তো আপনারা জানেন যে রাইটিং টাস্ক 1-এ উই নিড টু ক্রিয়েট আ রিপোর্ট, তাই না? আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হয়। এই রিপোর্ট তৈরি করার জন্য, একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমাদের কিছু বেসিক রুলস ফলো করতে হয়, কিছু বেসিক ক্রাইটেরিয়াস আছে, অ্যান্ড দের আর মেনি ক্যাটাগরিজ অফ ইট। দের আর টোটাল 6 ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রাইটিং টাস্ক 1। এর মধ্যে আমাদের পরে হচ্ছে হলো বার গ্রাফ, পাই চার্ট, লাইন গ্রাফ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, টেবল, তারপরে আসে হচ্ছে ফ্লো চার্ট, এন্ড আসে হচ্ছে হলো ম্যাপ। তো এই 6টা টাইপ 6 ক্যাটাগরির মধ্যে আমরা আজকে যে জিনিসটা দেখতে যাচ্ছি আমরা হচ্ছে একটা আমরা লাইন গ্রাফ দেখতে যাচ্ছি। আই উড সে যে আমার যত স্টুডেন্টস আছে, যতদিন আমি এদিন পড়িয়েছি, আমার যতগুলো স্টুডেন্টস আছে সবার মধ্যে আমি দেখতে পেয়েছি লাইন গ্রাফের প্রতি একটা ভীতি রয়ে গেছে। সো 19 এর মধ্যে প্রথম টেস্টে যেহেতু আমরা লাইন গ্রাফটা পাচ্ছি, আই এম ভেরি এক্সাইটেড টু ডিসকাস দ্য হোল থিং। টুডে আমরা ডিসকাস করব হচ্ছে দ্য রাইটিং টাস্ক 1 স্ট্রাকচার, হাউ উই লুক অ্যাট ইট, আমরা কিভাবে সেটার দিকে তাকাই এবং সেটাকে কিভাবে আমরা এনহ্যান্স করতে পারি। ওকে, সো আজকের লাইফটা ইজ গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। অলরাইট, ডিসকাসগুলো ফলো করতে পারো, উপকারী। থ্যাংক ইউ। ফ্রেন্ডদেরকে শেয়ার করেন। So what is a flow chart? So আমাদেরকে একজন জিজ্ঞেস করেছেন what is a flow chart? Flow chart হচ্ছে হলো গিয়ে it's something, let's say ছোটবেলায় আমরা কি করেছি, পানিচক্র পড়েছি না? পানিচক্র আমরা সবাই মোটামুটি পড়াশোনা করে আসছি, আর যারা ইংলিশ মিডিয়ামের আছে আপনাদের জন্য হচ্ছে হলো ওয়াটার সাইকেল, নাকি? সো পানিচক্র ওয়াটার সাইকেলের যে বিষয়টা থাকে, আমরা দেখতে পেয়েছি যে সমুদ্রের পানি হচ্ছে বাষ্পীভূত হয়, বাষ্পীভূতের মাধ্যমে সেটা মেঘে চলে যায়, মেঘ থেকে সেটা পাহাড়ের দিকে যে ঘনীভবনের মাধ্যমে বৃষ্টি হয়, কনডেনসেশন, হ্যাঁ, বৃষ্টি হয়ে দেন ওটা হচ্ছে নদী নালার মাধ্যমে বাসাবাড়িতে পৌঁছায়, শহরাঞ্চলে পৌঁছায়, সেখান থেকে সেটা আবার নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে আসে। তো পানির যে এই চক্রটা আমরা যে ড্র করতাম, সেই যে ড্র করা, দেখেন একটার পর একটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করা হচ্ছে, ফ্লো দেখানো হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট আবার হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম বলে, আরেকটাকে বলা হয় পিকচার ডেসক্রিপশন। সো আমি যেটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা আমরা পিকচার ডেসক্রিপশন বলবো। আর কিছু আপনারা দেখবেন যে রিডিং এর মধ্যে থাকে যে একটা বক্স থাকে, লেখা থাকে বক্সের মধ্যে, তার নিচে তীর চিহ্ন দিয়ে আবার একটা বক্স থেকে লেখা থাকে, দোজ আর হোয়াট উই কল্ড process diagram. So I hope you got your answer. আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা কোয়েশ্চেন্সগুলো করতে পারেন। আর কোয়েশ্চেন করার পাশাপাশি আমরা এখানে এখন যেটা সলভ করব সেটা হচ্ছে একটা লাইন গ্রাফ। এখন লাইন গ্রাফটাতে লেটস গেট ইনটু ইট। আপনাদের কোয়েশ্চেন করার সময় দিই আমরা, সময়টা আসুক। ইরফান, হাই ইরফান, হ্যালো। আমরা অনেকে জয়েন করছি, গ্রেট। ওকে, সো আজকে লেটস গেট ইনটু ইট, লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম। ওকে, এখন আমরা যদি দেখি গ্রাফের দিকে, গ্রাফে আমাদেরকে কি বলা হয়েছে, অলওয়েজ রিমেম্বার দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইজ টু রিড দ্য কোয়েশ্চেন, রাইট? কোয়েশ্চেনটাকে কি চাওয়া হয়েছে, উই অলওয়েজ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনটাকে বুঝে তারপর আমাদেরকে আগাইতে হবে। এখন ফার্স্টের দিকে যদি দেখি, দেখেন বলা আছে দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন অন দ্য নাম্বারস অফ পার্টিসিপেন্টস for different activities at one social center in Melbourne, Australia for the period 2000 to 2020. তো আমরা ফার্স্ট জিনিস যেটা বুঝতে পারতেছি, কথা বলা হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। তো আমাদের অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা আছে কার কমেন্ট সেকশনে এখনই জানান। হ্যাঁ, আমাদের অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা আছে কার আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা অস্ট্রেলিয়ার একটা সোশ্যাল সেন্টার,
তো হোয়াট ইজ এ সোশ্যাল সেন্টার, যেটা আমাদের দেশে আসলে কমিউনিটি সেন্টার নামে আমরা চিনি। হ্যাঁ, কমিউনিটি সেন্টার কি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিয়ে করার জন্য ব্যবহৃত হয়, কোনো সেলিব্রেশন করার জন্য ব্যবহৃত হয়, আবার হচ্ছে কোনো ইভেন্ট বা কোনো রকমের পার্ট নাটক ড্রামা কোনো কিছুর জন্য আমরা ইউজ করে থাকি কমিউনিটি সেন্টার। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে এখানে সোশ্যাল সেন্টার। তো মেলবোর্নের একটা সোশ্যাল সেন্টারের আমাদেরকে এখানে কথা বলা হচ্ছে। একটা আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে হচ্ছে, স্যার লাইন বার গ্রাফ চার্টস এগুলো কি স্টেপ বাই স্টেপ ক্লাস নিবেন? আমরা হচ্ছে হলো ফোকাস করছি কেমব্রিজের উপর। সো কেমব্রিজ 19-এর প্রথম পরীক্ষাটাতে প্রথম যে টেস্টটা আছে সেটার মধ্যে আমাদেরকে আমরা লাইন গ্রাফ পেয়েছি। সেকেন্ড টেস্টে যদি আমরা অন্য কিছু পেয়ে থাকি তখন আমরা অন্যটা ডিসকাস করব। আমাদের ফোকাস থাকবে হচ্ছে কেমব্রিজগুলো সলভ করা। তো সিরিজটা যাচ্ছে হচ্ছে পুরো কেমব্রিজ সলভের উপর। আপনারা দেখেছেন যে কেমব্রিজ 19-এর যে টেস্ট 1 আছে, আমরা লাস্ট কয়েকটা এপিসোডের মধ্যে রিডিংগুলো সলভ করেছি। আজকে আমরা টাস্ক 1 করছি, নেক্সট দিন আমরা টাস্ক 2 করব কেমব্রিজ টেস্ট 1-এর 19 নম্বর বইয়ের। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া। বেস্ট অফ লাক ম্যান, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ অবশ্যই আপনারা যে যে জায়গায় যেতে চান ওই সময় অবশ্যই যেতে পারেন। আমাদের কিন্তু মেন্টরস এডুকেশন অ্যান্ড লার্নিং এর পাশাপাশি আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে স্টাডি অ্যাব্রড, এবং ওইখানে আমাদের যে নিজস্ব মানুষজন আছে যারা আপনারা লাইভ দেখছেন আমাদের সাথে ফলো করছেন, সবার জন্য কিন্তু উইদাউট এনি এক্সট্রা চার্জ ফাইল ওপেনিং বলেন, আবার হচ্ছে কিছু এজেন্সিসের যে হচ্ছে হলো ফ্রি যে চার্জ লাগে কিছু, সেগুলো বাদে জাস্ট আপনার টিউশন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস যে রেগুলার ফিসগুলো ইউনিভার্সিটিকে দেওয়া লাগে সেগুলো বাদে কোনো এক্সট্রা চার্জ ছাড়া আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করছি। তো অবশ্যই লুক আউট ফর মেন্টর স্টাডি অ্যাব্রড। অলরাইট, ওকে। সো আমি অ্যাবসলিউটলি অস্ট্রেলিয়া ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক টু এভরিওয়ান। সো আমাদের এখানে বলতেছে হচ্ছে এই যে একটা কমিউনিটি সেন্টার, একটা সোশ্যাল সেন্টার মেলবোর্নে, ওইখানে 2000 থেকে 2020 সালে কি ধরনের পার্টিসিপেন্টস আসতেছে, কি রকম মানুষজন সাপোর্ট করতেছে। এখানে দেখেন, the graph below gives information on the number of participants for different activities at one social। তার মানে এই যে পার্টিসিপেন্টরা এরা কি একরকম অ্যাক্টিভিটি করতেছে? না, এরা সবাই ডিফারেন্ট অ্যাক্টিভিটি করতেছে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো কি ধরনের, রাইট? সো এখানে আমাদেরকে দেখতে হবে, এবার আমরা সেই গ্রাফের পর্যায়ে। সো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবাই মনে রাখবেন, গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম, দিস আর সিনোনিমাস ওয়ার্ডস, একই মিনিং। সো এইচএসসিতে শিখছি গ্রাফ চার্ট বলে কিছু নাই, ওকে? ইটস লাইক সেইং, মনে করেন আমার নাম লাগছে আকিব আকিব, দুটো একসাথে বলতেছেন, একই কথা, ওকে? সো লেটস ফোকাস। আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা লাইন গ্রাফ। এখন লাইন গ্রাফের কিছু প্যারামিটার্স থাকে প্রত্যেকটা গ্রাফের, আপনি লাইন গ্রাফ বলেন, আপনি বার গ্রাফ বলেন, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা কিছু প্যারামিটার্স থাকে। তো প্যারামিটার্স গুলো কি? সো আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রাবন্তী আহমেদ ফারিহা বলেছেন পাই চার্ট, ফ্লো চার্ট, ডায়াগ্রামের ক্লাসগুলো অনেক দরকার ছিল। থ্যাঙ্কস আ লট, উই আর থ্যাঙ্কফুল দ্যাট ইউ আর হিয়ার। মানুষকে জানান, ফ্রেন্ডসদেরকে জানান যাদের আরো দরকার, তারাও যাতে আমরা ভিউ করতে পারি। ইনশাল্লাহ একসাথে আমরা একটা ভালোভাবে একটা আউটকাম আনতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা হাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিবা। ইয়েস অ্যাবসলিউটলি, গ্রেট, প্লিজ কিপ ওয়াচিং। ইসমাইল হোসেন, ইনশাল্লাহ আমরা আছি, ইয়েস অ্যাবসলিউটলি। সো লেটস গেট ইনটু দিস। তা আমাদেরকে এখন খেয়াল করতে হবে যে আমাদেরকে কি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তা আমরা বললাম যে আমাদের কিছু প্যারামিটার্স থাকে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে বলা হয়েছে হচ্ছে হলো গিয়ে পার্টিসিপেন্টস এর কথা। আমাদেরকে বলা হয়েছে সোশ্যাল সেন্টার মেলবোর্ন অস্ট্রেলিয়াতে কত সাল থেকে কত সাল, 2000 থেকে 2020 সালের মধ্যে কথা বলা হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে এদেরকে কি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, তাহলে আমাদের অ্যাক্টিভিটিস গুলো জানা লাগবে। তাহলে অ্যাক্টিভিটিস গুলো কি আছে? অ্যাক্টিভিটিস গুলো আছে হচ্ছে আমাদের ফিল্ম ক্লাব, তার মানে হচ্ছে একটা ক্লাব যেখানে ওরা ফিল্ম মুভিজ নিয়ে ডিসকাস করে, মুভিজ নিয়ে ডিসকাস করে। আমাদের কাছে আছে হচ্ছে হলো গিয়ে মার্শাল আর্টস, কংফু পান্ডা দেখছি, মার্শাল আর্টস নিয়ে আমাদের কথা বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে অ্যামেচার ড্রামাটিক্স। এখন কমেন্ট সেকশনে জানান অ্যামেচার ড্রামাটিক্স মানে কি? ইন্টারেস্টিং, অ্যামেচার ড্রামাটিক্স মানে কি? হ্যাঁ, আচ্ছা, thanks for kind information. Yes, no worries, Kausar Mahmood, no worries. Thank you for watching. So amateur dramatics, আমাদের আছে টেবিল টেনিস। আমরা জানি, আমাদের যারা ফার্স্ট এপিসোডটা দেখেছিলেন আমার সাথে, আমরা ফার্স্ট রিডিং এর দিন আমরা টেবিল টেনিস নিয়ে কথা, আমরা টেনিস নিয়ে কথা বলেছিলাম। বাট টেবিল টেনিস ইজ অ্যানাদার স্পোর্ট I personally love and it is
played on a table, right? So আমাদেরকে ওইটার দরকার নেই, আপাতত ফোকাস করি পড়াশোনায়। মিউজিক্যাল পারফরমেন্সেস, তা আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে হলো মিউজিক্যাল পারফরমেন্সেস, যে গান বাজনা কনসার্টস কি ধরনের হচ্ছে একটা সেন্টারের মধ্যে, সেগুলো নিয়ে আমাদের কথা বলা হয়েছে। এখন আমরা যদি ফোকাস করি অন দ্য মেইন পয়েন্টস হিয়ার, তা আমাদেরকে কি কি আছে যে আমাদেরকে এখানে হাইলাইট করা প্রয়োজন হবে। দেখেন আমাদেরকে বলা হয়েছে যে এই যে ডট, এই যে সিম্বলগুলা, এই সিম্বলগুলো হচ্ছে প্রত্যেকটা এখানে হচ্ছে আমাদের এই যে এখানে এখানে এক একটা রিপ্রেজেন্টেশন, এখানে এক একটার আমাদের রিপ্রেজেন্টেশন আকারে দেওয়া আছে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো যাতে আমরা ফোকাস না হারাতে পারি। ওকে, এখন আমরা যদি এটার উপর ফোকাস করে আগাতে যাই, আমরা দেখব যেখানে there are different patterns, there are different things that we need to focus on. So let's get into the structure first. Alright, যে একটা স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হয়। অলরাইট, সো ইনিশিয়ালি যে জায়গাটা আমরা ফোকাস করব সেটাকে আমরা বলি হচ্ছে হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের আন্ডারে আসে হচ্ছে হলো গিয়ে দুটো জিনিস। নাম্বার ওয়ান, এটাকে আমি পার্সোনালি বলি, এটা কোনো সার্বিক নাম না, এটা কোনো গতানুগতিক নাম না, এটা আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে ছোট জিনিসগুলা আমি যদি শিখতে পারি, আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমার কাছে খুব মনে রাখতে সহজ হয়। ওকে, সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই লাইক টু কল ইজ ইন্ট্রো লাইন। ইন্ট্রো লাইন। And what is an intro line? Always remember, task 1 এর প্রথম যে লাইনটা, সেই লাইনটা আসে from the question. এই কোয়েশ্চেনের যে আমাদের লাইনটা থাকবে, সেই লাইনটাকে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে। হোয়াট ইজ প্যারাফ্রেজিং? আমি এটা জানতে চাই, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন হোয়াট ইজ প্যারাফ্রেজিং। আপনাদের হাতে সময় 5 মিনিট, 5 মিনিট পরে আমি নিজে আবার বোঝানো শুরু করব। ওকে, সো রাকিব হাসান আছেন আমাদের সাথে, হ্যালো স্যার, হ্যালো। অপেশাদার নাট্যচর্চা, ভেরি গুড। ইসমাইল হোসেন, পারফেক্ট, ভেরি গুড। অপেশাদার নাট্যচর্চা, থ্যাংকস ফর ইনফরমেশন। আসাদুর রহমান বস, ইয়েস, হ্যালো। সবাইকে নিয়ে আসেন। রিফাত আছেন আমাদের সাথে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো অপেশাদার নাট্যচর্চা হচ্ছে আমাদের, আপনারা যদি ওয়ান্ডার করেন, অ্যামেচার ড্রামাটিক্স। সো যারা হচ্ছে নাটক করেন, রাইট, নাটকের মধ্যে যারা আছেন প্রফেশনাল, যেমন মোশাররফ করিম আমরা চিনি, হ্যাঁ, তো এরকম যারা হচ্ছে শখ থেকে নাটক করেন, কিছু আছে না নাট্য চর্চা করেন, তাদেরকে বলা হয় অ্যামেচার ড্রামাটিক্স। ভেরি গুড ওয়ার্ড। সো আমাদের এখানে ওয়ার্ল্ড চেঞ্জ, নন প্রফেশনাল অ্যাক্টিং, ভেরি গুড, ভেরি গুড, নন প্রফেশনাল অ্যাক্টিং। সো ইন্ট্রো লাইন যদি আমাদের আসে কোয়েশ্চেন থেকে, আমাদের কোথা থেকে আসবে, কোন কোয়েশ্চেনের কোন অংশটা থেকে আসবে, সেটা আমার বুঝতে হবে। সো অলওয়েজ রিমেম্বার যে আমাদের এই যে শুরুতে আমরা যে পার্টটা পড়লাম না, শুরুতে যে আমরা যে জিনিসটা দেখলাম, যে আমাদের একটা লাইন দেওয়া ছিল, এই যে এখানে একটা লাইন দেওয়া ছিল আমাদের, যে লাইনটার উপর ফোকাস করে হচ্ছে আমরা জিনিসটা সাজানোর চেষ্টা করতেছি। এখান থেকে হচ্ছে আমাদের ইন্ট্রো লাইন বা প্রথম যে লাইনটা, যেটা আমরা টাস্ক 1 শুরু করতে যাচ্ছি, সেটার জন্য ব্যবহার করে থাকি। এখন এই লাইনটার মধ্যে আছে হচ্ছে, দেখেন, দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন on the numbers of participants for different activities at one social center in Melbourne, Australia for the period of 2000 to 2020. এই যে লাইনটা, আমাদের কাজ হচ্ছে হলো প্যারাফ্রেজ করা। ওয়ার্ড চেঞ্জ, ভেরি গুড। প্যারাফ্রেজিং মানে হচ্ছে ওয়ার্ড চেঞ্জ করা, ভেরি গুড। সো প্যারাফ্রেজিং কিভাবে করতে হয় আসেন আমরা একটু দেখি। সো ফার্স্টে যদি আমি দেখি, প্যারাফ্রেজিং করা যায় হচ্ছে হলো 3 ভাবে। প্যারাফ্রেজিং করা যায় 3 টাইপস, 3 ভাবে। নাম্বার 1 হচ্ছে হলো চেঞ্জিং দ্য ওয়ার্ডস। সো আমি জাস্ট সি লিখতেছি, চেঞ্জিং দ্য ওয়ার্ডস, শব্দগুলো পরিবর্তনের মাধ্যমে। আমরা জানি there is something called synonym. Synonym মানে সমার্থক শব্দ। সমার্থক শব্দের ব্যবহারের মাধ্যমে আমরা হচ্ছে পরিবর্তন আনতে পারি, নাম্বার 1। তারপরে চেঞ্জিং দ্য স্ট্রাকচার,
সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে, আমরা জানি যে সেন্টেন্স একটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আকারে চেঞ্জ করা যায়। সেই জিনিসগুলোকে আমরা তৈরি করতে পারি হচ্ছে চেঞ্জিং দ্য স্ট্রাকচারের মাধ্যমে, প্যারাফ্রেজ করতে পারি। And the last one is changing the orientation of words. তার মানে হচ্ছে শব্দটার যে বিন্যাসটা আছে আমাদের এখানে, শব্দটা যে বিন্যাসের মধ্যে তৈরি করা আছে, সেগুলোকে আমরা আগে পরে করে এনে আমরা হচ্ছে হলো গিয়ে সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতে পারি। তো সেটা হচ্ছে আমাদের চেঞ্জিং দ্য ওরিয়েন্টেশন অফ ওয়ার্ডস। ওকে, সো প্যারাফ্রেজিং এর ব্যাপারে আমরা ইন ডিটেল যদি আমরা দেখতে যাই, দরকার হলে আমরা যদি আপনাদের দরকার হয় তাহলে আমরা যেটা করতে পারি হচ্ছে একটা আলাদা ক্লাস তৈরি করতে পারি যে হোয়াট ইজ প্যারাফ্রেজিং বা প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়, তাই না? অ্যান্ড প্যারাফ্রেজিং রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমরা নিচে আমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করব। সকলের কমেন্টস আমরা দেখছি, তো টেনশন মুক্ত থাকেন, সবাইকে ইনশাআল্লাহ রিপ্লাই করবো আমরা। সো কোয়েশ্চেন থেকে, ইয়েস জাহিদ, ভেরি গুড, আমাদের কোয়েশ্চেন্স থেকে বিষয়টা আসে। আচ্ছা, সো যে বিষয়টা নিয়ে আমরা ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে হলো গিয়ে ইন্ট্রো লাইন। এখন আমরা বুঝতে পারতেছি ইন্ট্রো লাইনটা আমাদের ফার্স্টের যে লাইনটা তৈরি করবো সেটা আসবে হচ্ছে আমাদের এখান থেকে। এখানে কোয়েশ্চেনটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ করব। তিন ভাবে প্যারাফ্রেজ করা যায়: চেঞ্জিং দ্য ওয়ার্ডস, চেঞ্জিং দ্য ওরিয়েন্টেশন অফ ওয়ার্ডস এন্ড চেঞ্জিং দ্য স্ট্রাকচার। পার্সোনাল একটা সাজেশন, যেহেতু ফার্স্ট লাইন, স্ট্রাকচার পরিবর্তন না করাটাই আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনালি আমি সাজেস্ট করি না। কারণ ধরেন ফার্স্ট লাইন, প্রথম টাস্ক ওয়ানের প্রথম লাইনটা যদি আপনি প্যাসিভ লেখেন, ইট লুকস আ বিট অড, রাইট? টু সাম এক্সটেন্ট মেবি ইটস ওকে, বাট আমি পার্সোনালি এটা সাজেস্ট করি না। মনে রাখবেন, টাস্ক ওয়ানের জন্য দেয়ার আর নো ফিক্সড রুলস, কোনো বাধা ধরার নিয়ম থাকে না। কিন্তু আমরা যেটা দেখবো সেটা দিয়ে আমরা হচ্ছে বেস্ট আউটপুটটা পাওয়ার চেষ্টা করবো, যাতে আমরা টাস্ক ওয়ানটা দেখতে পারি। ওকে, মিনিংটা সেম রাখা ওয়ার্ড গুলো চেঞ্জ করাকে প্যারাফ্রেজিং বলে। থ্যাংক ইউ সো মাচ সাব্বির রহমান, ভেরি গুড ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক, থ্যাংক ইউ ফর বিং ইন্টারঅ্যাক্টিভ। আমার স্টুডেন্টস আমরা সবাই জানি যে আমরা হচ্ছে উই রিয়েলি লাভ এ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। আমরা যদি কথা বলি, জিনিসগুলো বুঝতে পারতেছেন, আপনারা যদি জানান আমাকে, তাহলে আমার কাছেও এটা উৎসাহ লাগে যে আমি ইয়েস কিছু একটা বুঝাতে পারতেছি। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে হলো গিয়ে এটার সাথে যে জিনিসটা যুক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওভারভিউ। এখন হোয়াট ইজ অ্যান ওভারভিউ? ওভারভিউ হচ্ছে হলো গিয়ে আপাতভাবে আপনি কি দেখতে পাচ্ছেন ফ্রম দ্য গ্রাফ, হ্যাঁ, ইটসেলফ, আপনি কি দেখতে পাচ্ছেন, দ্য চেঞ্জেস, হ্যাঁ, পরিবর্তনগুলো কি দেখতে পাচ্ছেন, সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে ওভারভিউর মাধ্যমে তুলে ধরি। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে হলো গিয়ে ওভারভিউ। ওভারভিউ বিষয়টা কি? এই যে আপাতভাবে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা এই কি দেখলাম, কিভাবে পরিবর্তন হলো, সেই জিনিসগুলো আমরা তুলে ধরবো। ছোট্ট একটা টিপ, ওভারভিউর ক্ষেত্রে ইউজিং ট্রেন্ডস ইজ অলওয়েজ এ গুড আইডিয়া। আমরা ট্রেন্ডস বলতে কি বুঝি? ট্রেন্ডস বলতে বুঝি হচ্ছে যেটা চলমান আছে, তাই না, যেটা চলতেছে, যেটা চলের মধ্যে আছে। এখন চলের মধ্যে আছে এমন একটা জিনিসকে যদি আমি তুলে ধরার চেষ্টা করতে পারি, এই গ্রাফের ক্ষেত্রে আমাদের ট্রেন্ড এরকম কিছু একটা আছে, যেটা হচ্ছে হলো যে একটা নির্দিষ্ট সময় ধরে যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ট্রেন্ড বলতে পারি। অল ইন অল যে চেঞ্জটা দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রে কালারের দাগটা উইথ ক্রস ইন দ্য মিডল, এটা হচ্ছে আমাদের মিউজিক্যাল পারফরমেন্স, তাই না? এখন এই যে মিউজিক্যাল পারফরমেন্সের গ্রাফটা শুরু হয়েছে হচ্ছে 2005 সাল থেকে। 2005 সাল থেকে শুরু হয়ে 2010-এ এটা উপরে গেছে সিগনিফিকেন্টলি, 2015-তেও সেটা উপরের দিকেই আছে। আবার যদিও পরিবর্তনের পরিমাণ অনেক কম, তারপরে 2020 সালেও সেটা উপরের দিকে যাচ্ছে। তাহলে উপরের দিকে যাওয়া, বৃদ্ধি পাওয়াকে আমরা কি বলতে পারি? ইনক্রিজিং। তার মানে এখানে আমরা একটা ইনক্রিজিং ট্রেন্ড দেখতে পাচ্ছি, তাই না? সো এটাকে আমরা বলি হচ্ছে ট্রেন্ড। সো ট্রেন্ড হচ্ছে হলো দুই প্রকার, একটা হচ্ছে হলো ইনক্রিজিং, আরেকটা হচ্ছে হলো ডিক্রিজিং মানে কি? কমে যাওয়া, নেমে আসা। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে দেখি 2005, 2010, 2015, 2020, এটা যদি উল্টে যেত, এমন হতো যে আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে উপর থেকে আবার নিচের দিকে নামতেছে। আপনারা কি এমন কিছু দেখতে পাচ্ছেন এখানে, যে যেটা উপরে ছিল আস্তে ধীরে নামতেছে? কমেন্ট সেকশন, এভরিওয়ান, কমেন্ট সেকশন।
স্যার আনসারি ওকে টপিকস হচ্ছে হলো আমরা কেমব্রিজ 19 এর টাস্ক 1 রাইটিং টাস্ক 1 এর মধ্যে যে টপিকটা আছে সেই টপিকটা আমরা আজকে তুলে ধরতে যাচ্ছি ওকে আচ্ছা ওকে কমেন্টস ওকে সো মোটামুটি আমরা এটাই দেখতে পাচ্ছি সো ট্রেন্ডস এর ব্যাপারে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম হ্যাঁ সো ইনিশিয়ালি আমাদের টার্গেট থাকবে হচ্ছে একটা ইন্ট্রো লাইন তৈরি করা যেটা আমার ভাষায় বলা ইন্ট্রো লাইন যেটা আমার মনে রাখতে সুবিধা হয় এমন কোনো বাধা ধরার ওয়ার্ড নাই বাট ওভারভিউ ব্যাপারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওভারভিউ বলতে বোঝা হচ্ছে আপাতভাবে আমরা যা দেখতে পাচ্ছি সেটা তো আপনারা টেনশন মুক্ত থাকবেন আমরা একটা পুরোপুরি ডেমো দেখব প্রত্যেকটা ডেমোর প্রত্যেকটা সেগমেন্ট আলাদা 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 করে ভাগ করে দেখব এবং প্রত্যেকটাকে আমরা হচ্ছে ইভ্যালুয়েট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অলরাইট সো এখন যদি সে যদি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ফর কামিং অ্যামেচার ড্রামাটিক্স জাহিদ ইয়েস হ্যাঁ আরিগাতো গোজাইমাস ইয়েস ওকে সো আমরা এখন যেটার দিকে দেখছি সেটা হচ্ছে হলো গিয়ে আমরা একটু গ্রাফটার দিকে একটু অ্যানালাইজ করি সো আমরা অলরেডি নিচে থেকে যাচ্ছি মিউজিক্যাল পারফরমেন্সটা আমরা একটু মোটামুটি বুঝে ফেলছি কি হচ্ছে 2005-এ শুরু হয়েছে দেখবেন অন্যগুলো শুরু হয়েছে 2000 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা আছে 2000 থেকে 2020 আমরা অন্যগুলো দেখতে পাচ্ছি 2000 সাল থেকে শুরু হয়েছে শুধুমাত্র মিউজিক্যাল পারফরমেন্স একটু ডিফারেন্ট এটা 2005 সাল থেকে শুরু হয়েছে এবং 2005 সাল থেকে শুরু হয়ে এটা ড্রাস্টিক্যালি বৃদ্ধি পেতে যাচ্ছে সো দেয়ার ইজ সামথিং কল্ড অ্যান অ্যাক্সিস অফ মেজারমেন্ট অক্ষ হ্যাঁ এখন বলবো যে আকিব ভাইয়া আইএলস এর মধ্যে সায়েন্সের কথাবার্তা অ্যাড করে দিচ্ছে হ্যাঁ তো অক্ষ যে বিষয়টা অ্যাক্সিস বরাবর আমাদের যে হিসাবের যে মেজারমেন্টের যে আমাদের সীমাটা থাকে যে লিমিটটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিস অফ মেজারমেন্ট হ্যাঁ সো অ্যাক্সিস অফ মেজারমেন্ট জুড়ে দেখেন আমাদেরকে দেওয়া আছে 2000 সাল 2005 সাল 2010 সাল 2015 2020 আমাদেরকে এই অক্ষ জুড়ে আমাদের হিসাবটা দেওয়া আছে সেটার উপর বেস করে আমরা একটু আগে ইনফরমেশনটা শেয়ার করলাম যে সবগুলো শুরু হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো শুরু হয়েছে 2000 সাল থেকে কিন্তু একমাত্র এই যে মিউজিক্যাল পারফরমেন্সটা শুরু হয়েছে 2005 সাল থেকে ওকে তো এটা আমরা গেল হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্সের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু আগে ট্রেন্ড শিখেছি ইনক্রিজিং ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এটা ওকে স্যার ওভারভিউ প্যারাগ্রাফ কি লাস্টে দেওয়া যায় আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন ঐশী সো ওভারভিউ প্যারাগ্রাফ হচ্ছে হলো প্রিফারেবলি দেখবেন আপনারা যতগুলো স্যাম্পলস দেখবেন আমাদের মেন্টরসের নিজস্ব বই আছে সেখানে দেখবেন আপনারা অন্যান্য কিছু রিসোর্সেস দেখেন অন্যান্য বুকস আছে হ্যাঁ সেখানের মধ্যে দেখবেন যে সচরাচর ইন্ট্রোডাকশনের পরে হ্যাঁ ইন্ট্রোর পরেই হচ্ছে আমাদেরকে ওভারভিউটা দিয়ে দেওয়া হয় কিন্তু যেটা হয় হচ্ছে আপনি চাইলে নিচের দিকেও দিতে পারবেন হ্যাঁ এটা নিয়ে কোনো বাধা ধরার নিয়ম নেই এটাতে কোনো মানা নেই বাট নর্মালি পার্সোনালি আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে একটা ফিনিশিং একটা ফিনালে দেওয়ার চেষ্টা করি যদি অনেক জায়গায় আপনাদেরকে দেখবেন যে বলা থাকে যে কনক্লুশন ইজ নট ম্যান্ডেটরি বাট আমি হচ্ছে আমার বসকে ফলো করি আর কি ওই হিসাব করে যে কনক্লুশন দেওয়া ম্যান্ডেটরি না বাট কনক্লুশন আমরা কেন দেওয়া ম্যান্ডেটরি না বিকজ রাইটিং টাস্ক 1 একটা নাম্বার 1 রুল আছে সেটা হচ্ছে হলো গিয়ে যে Rule 1 never add your opinion রাইটিং টাস্ক 1 এর মধ্যে এই রুলটা ইজ আ মাস্ট কোনোভাবে যাতে আপনার মতামত না আসে হোয়াট ইজ ইউর মতামত দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 2000 সাল থেকে সবগুলা পারফরমেন্স শুরু হচ্ছে 2005 সাল থেকে হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্স শুরু হচ্ছে এখন আপনি যদি বলতে যান যে মানুষজন 2005 সাল থেকেই হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্সের ব্যাপারে জানতে পারছে এর আগে কিছু জানতো না এটা কি সত্যি এটা কি লেখা আছে এখানে আমরা কি জানি দ্য থিংস দ্যাট উই ডু নট নো উই ডু নট অ্যাজিউম আইএলস এর মধ্যে নেভার অ্যাজিউম ওকে সো আমাদেরকে এই জিনিসটা দিয়ে খেয়াল রাখতে হবে ওকে ঐশী আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার অলরাইট গ্রেট ওকে সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সো নেভার অ্যাড ইয়োর ওপিনিয়ন নিজের মতামত কখনো এখানে অ্যাড করবেন না আমাদেরকে যে জিনিসটা ফোকাস করতে হবে হচ্ছে আমরা গ্রাফের দিকে তাকাচ্ছিলাম সো আমরা মিউজিক্যাল পারফরমেন্সের কথা বলেছি এরপর আমরা যাচ্ছি হচ্ছে টেবিল টেনিসের দিকে তো টেবিল টেনিসে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুরু হয়েছে হচ্ছে এখান থেকে 2000 সাল থেকে 2000 সালে দেখেন আমাদেরকে কি বলা আছে নাম্বার অফ পার্টিসিপেন্টস
কি পরিমাণ পার্টিসিপেন্টস আমাদের সাথে আছেন। সো 2000 সালে পার্টিসিপেন্ট সংখ্যা ছিল হচ্ছে অ্যারাউন্ড 10 to 20। হ্যাঁ, সো ফর দিস এই যে 10 to 20 দেখেন এটা 10 to 20 এর মাঝামাঝি কোথাও আছে। আমি আপনাদের একটু হিজিবিজিটা একটু ক্লিয়ার করে দেই। দেখেন এটা 10 to 20 এর মাঝামাঝি কোথাও আছে, সেই জন্য এখানে আমরা কি শব্দ ব্যবহার করতে পারি, এটাকে এই জিনিসগুলোকে এই শব্দগুলোকে বলা হয় হচ্ছে হলো স্পেশাল অর্ডারস। এগুলোকে বলা হয় স্পেশাল অর্ডারস। আপনারা যদি গুগল করেন স্পেশাল অর্ডারস অনেকগুলো পেয়ে যাবেন, সেখানে আমাদের ম্যাপ রিলেটেড বা ইসে রিলেটেড অনেক কিছু, অনেক ভোকাবুলারি পাবেন। এখন এখানে একটা জিনিস বলা আছে যে 10 to 20। সো এই যে 10 to 20 এটা একটা রেঞ্জ না, 10 থেকে 20 এর মধ্যে আছে। সো 10 থেকে 20 এর মধ্যে যে বিষয়টা আছে এই জিনিসটাকে আমাকে উল্লেখ করে ধরতে হবে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের কোনো গ্রাফ পেপারে না। সো আমরা কিন্তু কাউন্ট করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কত ঘর, যে এটা কি 15তে আছে না 16তে আছে। That being said, always remember you can write around 15, around 16, middle দিকে, হ্যাঁ, around the middle, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলোকে বলা হয় words of approximation। এগুলোকে বলা হয় words of approximation। তো words of approximation হচ্ছে হলো আনুমানিক ভ্যালু বোঝানোর জন্য আমাদের জন্য কাজে লাগে। সো এই যে words of approximation এখানে যদি আমি ব্যবহার করি, আমি লিখতে পারি যে হচ্ছে হলো in a range of 10 to 20, 10 থেকে 20 এর একটা রেঞ্জের মধ্যে আমরা আছি এখানে। ওকে, সো এই বিষয়গুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে আমরা 10 থেকে 20 এর মাঝামাঝি কোথাও আছি, সেখান থেকে আমরা চলে গেলাম 20 এর উপরে। বাই 2005 আমরা 20+ চলে গেছি। বাই 2005 আমরা 20 এর উপরে চলে গিয়েছি। 2010 সালের কথা যদি আমি চিন্তা করতে যাই, তখন দেখবেন আমরা এখনো একই জায়গায় অবস্থিত। এই যে একই জায়গায় আমরা অবস্থিত আছি, এটা 2005-এ একই জায়গায় যে আমরা অবস্থিত আছি, কনস্ট্যান্ট বলে এটাকে, অপরিবর্তিত থাকাকে। এটাকে একটা সুন্দর ওয়ার্ড আছে, সেটাকে বলা হয় প্লাটো। কমেন্ট সেকশনে জানান প্লাটো স্পেলিং কি, প্লাটো স্পেলিং জানান কমেন্ট সেকশনে। ওকে, প্লাটো। আচ্ছা, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে 2010 সালে 2005 থেকে 10, 5 বছরের মধ্যে ওদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। সো এই পরিবর্তনটা দেখেন, নেক্সট যদি আমরা হিসাব করতে যাই 2015 এর মধ্যে, এটা কিন্তু একটা মেজর পরিবর্তন। দেখেন 20 থেকে এটা অলমোস্ট ডাবল না, আবারও ইউজ অফ ওয়ার্ডস অফ অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু ব্যবহারের আরেকটা সুযোগ আমরা পেয়ে গেলাম। কোথায় পেলাম? যে 40 এর কাছাকাছি, অলমোস্ট 40, which is almost double the amount from 2005 or 2010। 2005-10 এর দিকে ছিল 20 এর একটু উপরে, সেখান থেকে অলমোস্ট ডাবল হয়ে এটা 40 এর কাছাকাছি চলে গিয়েছে ইন 2015। and the last one in 2020 আমরা দেখতে পাচ্ছি এটা আরো বেড়ে গেছে, আরো বেড়ে এটা 60-50 মাঝামাঝি আছে। এখন আমরা আবার মাঝামাঝি থাকাতে আমরা তো কিন্তু এটা বলতে পারবো না যে এটা কি ডাবল অর সামথিং, রাইট? জুনিয়র রাফি, আপনি প্লেটো লিখে ফেলছেন। প্লেটো অন্য জিনিস, দার্শনিক সে। প্লাটো, এরিনা, পারফেক্ট, ভেরি গুড। দ্য স্পেলিং ফর প্লাটো ইজ PLAT, তারপর কি আছে আমার একটু দেখতে হবে, দাঁড়ান। PLATEAU, প্লাটো। আচ্ছা, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে 50 to 60 এর মাঝামাঝি একটা জায়গায় আছে 2020-তে। হ্যাঁ, এখন এখানে আমাদের এই টেবিল টেনিসের জার্নি শেষ। আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে এটা উঠলো, যার তারপর মাঝখানে কনস্ট্যান্ট রলো, তারপরে বাড়লো, তারপর আবারও বাড়লো, এবং এটা শার্প রাইজ হয়েছে। সো আপনারা হচ্ছে হলো যে জিনিসটা পাবেন হচ্ছে আমাদের যে মেন্টরসের যে শিটস গুলো আছে, হ্যাঁ, ক্লাসের মধ্যে যে শিটস গুলো প্রোভাইড করা হয়, সেগুলোর মধ্যে এই ওয়ার্ডস গুলোর খুব সুন্দর সুন্দর লিস্ট দেওয়া থাকে। যে লিস্ট গুলোর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে রাইজ, এর সিনোনিম কি কি আছে, হ্যাঁ,
কিরকম রাইজ, কিরকম পরিবর্তন হচ্ছে, শার্প রাইজ, শার্প ফল, হ্যাঁ, ডাইভ বলে না, নোজ ডাইভ, হ্যাঁ, এরকম অনেক রকমের ওয়ার্ডস আছে। সো সেগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ। বাট আপাতত লাইভের জন্য আমরা ফোকাস করি। তো আমরা ডান করে ফেললাম টেবিল টেনিস। তো আমাদের কি কি শেষ? আমাদের মিউজিক্যাল পারফরমেন্স দেখা হয়ে গেছে, আমাদের টেবিল টেনিস দেখা হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে the next one, which is the amateur dramatics. তো আমরা amateur dramatics এর ব্যাপারে কি জানলাম? যে হচ্ছে হলো নাটক, রাইট? নাটক রিলেটেড যারা হচ্ছে amateur যারা নাটক হচ্ছে, পড়তে বসার চেষ্টা করছি। ইয়েস, পড়তে বসেন, লাইভ দেখেন, নোট ডাউন করেন। কি বলছিলাম? রাইটিং শুরু করার আগে একটা নোটবুক আর একটা কলম নিয়ে বসবেন। ওকে, সো পড়ার চেষ্টা করেন। আচ্ছা সিনজিন, এটা অনেক হার্ড। ইয়েস, এটা অনেক হার্ড। এই জন্য আমি রিয়েলি হ্যাপি যে 19-এর প্রথমটাতে এই প্রশ্নটা দেওয়া আছে। লাইন গ্রাফ আমার পার্সোনাল, আমার স্টুডেন্টরা একটু ভয় পায়, আমার কেন জানি মনে হয় এটা ওরা ভয় পায়। সো আমার কাছে মনে হয় যে আজকের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। লাইন গ্রাফগুলো কিভাবে বিবেচনা করা যায় সেটা বুঝতে পারি। আমরা বার গ্রাফ পারি, কিন্তু আমাদের লাইন গ্রাফ করতে ডিফিকাল্টি হয়ে যায়। কিন্তু আমরা বুঝি না যে বার গ্রাফ আর লাইন গ্রাফ অ্যাকচুয়ালি সেম থিং। হ্যাঁ, জাস্ট পয়েন্টসগুলো, বার গ্রাফের পয়েন্টসগুলোকে যদি আপনি একটা লাইনের সাথে যুক্ত করে দেন, ওটা কিন্তু লাইন গ্রাফ হয়ে যায়। হ্যাঁ, সো সেম থিং, সেম ভাবে দেখবো আমরা। এখন লেটস গো টু অ্যামেচার ড্রামাটিক্স। এখন অ্যামেচার ড্রামাটিক্স হচ্ছে হলো ডট 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 উইথ ব্ল্যাক স্কোয়ারস। এখন অ্যামেচার ড্রামাটিক্স শুরু হয়েছে হচ্ছে হলো এখান থেকে। অ্যামেচার ড্রামাটিক্স শুরু হয়েছে এখান থেকে, আবারও ইন দ্য রেঞ্জ অফ 20 to 30, তাই না? ইন দ্য রেঞ্জ অফ 20 to 30 একটা রেঞ্জের মধ্যে আছে। এখান থেকে এটা যদি আমি 2005 সালের হিসাব করতে যাই, তখন আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে হলো গিয়ে একটু অল্প পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তারপরও এটা 20 to 30 মাঝামাঝি থাকা সত্ত্বেও এটা কিন্তু 30-র কাছাকাছি বেশি, 30-র কাছাকাছি বেশি রাদার দেন 20 to 30-র মাঝামাঝি থাকাচ্ছে। তখন আমি এটাকে বলতে পারি জাস্ট বিলো 30। আবারও ওয়ার্ডস অফ অ্যাপ্রক্সিমেশন, আমি বলতে পারি জাস্ট বিলো 30। ওকে, 2010-এর দিকে যদি তাকাই, আনফরচুনেটলি 2010-এ অ্যামেচার ড্রামাটিক্স একদম ফল করে গেছে, এখন হয়ে গেছে 20-র একটু উপরে। তখন আমরা বলবো জাস্ট অ্যাবাভ 20। ওকে, এটাকে আমরা বলবো জাস্ট অ্যাবাভ। হ্যাঁ, সাইটলি ইনক্রিজ, রাইট, ভেরি গুড সিনজিন, গুড। স্যার আপনার ক্লাস বুঝতে অনেক ইজি হইতেছে, থ্যাংক ইউ সো মাচ। আরো কিভাবে ইজি করতে পারি আমাকে অবশ্যই জানাবেন, প্লিজ ফিডব্যাক দিবেন। ফিডব্যাকস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আমার কাছে মনে হয় যে অ্যাজ এন এডুকেটর যতটুকু আমি বুঝাতে পারি আপনাদেরকে, যতটুকু রিচ আউট করতে পারি, আমার জন্য সুবিধা হয়। সো প্লিজ জানাবেন। ওকে, অলরাইট। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো আমরা কই ফিরেছিলাম? আমরা ফিরে গেলাম, আমরা হচ্ছে এখন এখানে ছিলাম। আমরা এখানে দেখলাম যে আগের থেকে নিচের দিকে নেমে গেছে, কমে গেছে এটা। এখন এরপরে আবার কি হচ্ছে আল্লাহ দেখেন, 2015-এ এটা আরো কমে গেল, এটা 20 নিচে নেমে গেল, 20 ঠিক নিচেই নেমে গেল এটা। হ্যাঁ, এবং 2020-তে এটা একদম পুরা একদম 10-এ চলে আসছে, 10-এর কাছাকাছি বা 10-এ চলে আসছে। তার মানে আমরা যে ট্রেন্ডস পড়ছিলাম একটু আগে, আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে ফার্স্টে 2000 থেকে 2005 পর্যন্ত এটা ইনক্রিজ হয়েছে, আবার 2005 থেকে 2020 পর্যন্ত এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে না? তাহলে আমরা বলতে পারি যে ফ্রম 2005 to 2020 there was a sharp কি ডিক্লাইন, অথবা আমরা বলতে পারি there was a decreasing trend, তাই না? এখন এটা আমাদের চলে গেল তাহলে অ্যামেচার ড্রামাটিক্স এর কারণে। অ্যামেচার ড্রামাটিক্স আমরা দেখলাম যেটা কালের সাথে আস্তে আস্তে নাই হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যদি দেখি মার্শাল আর্টস, কুংফু পান্ডা, হ্যাঁ মার্শাল আর্টস। মার্শাল আর্টস এর দিকে যদি তাকাই, দেখেন ইট স্টার্টেড অফ হিয়ার, 2000 সালে ছিল হচ্ছে 30 to 40-র মাঝামাঝি কোথাও একটা, আবারও সেম ইন দ্য রেঞ্জ অফ, রাইট? এখন আপনারা আমাকে বলেন যে ইন দ্য রেঞ্জ অফ এর জায়গায় আমরা এখানে কি ব্যবহার করতে পারি, গিভ মি সাম ওয়ার্ডস। এটা পুরা বাংলাদেশের স্কোরবোর্ড, বাংলাদেশের বাংলাদেশ, আমি যে খেলা দেখা বন্ধ করে দিছি, হ্যাঁ মানে আপনি কি বললেন, আমি তো এখন ট্রমা হয়ে যাচ্ছে, ট্রমা পেয়ে যাচ্ছি আমি এটা দেখে। আচ্ছা, সো তো আমরা এখন 30 to 40-র মাঝামাঝি কোথাও আছি। সো আমরা ইন দ্য রেঞ্জ অফ 30 to 40-র জায়গায় আমরা আর কি বলতে পারি, লেট মি নো, ওকে, ইন দ্য কমেন্টস।
এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে চলে আসছে। এখন এটা এখানে মানে কি, এখানে মানে হচ্ছে এটা অ্যারাউন্ড 2005, তার মানে এটা এখনো আবারও 30 to 40 মাঝামাঝি আছে, কিন্তু ইটস লেসার, এটা 30 কাছাকাছি। তো আমরা বলতে পারি স্লাইটলি অ্যাবাভ 30, যেটা একটু আগে আমরা বললাম, রাইট? সেম ভাবে এটা যখন এখানে যাচ্ছে তখন 2010-এ এটা আবার 40 প্লাস হয়ে গেল বা 40 সমান হয়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল। সো সেদিকে আমাদের ফোকাস করতে হবে। নেক্সটটাতে এটা আবারও একটু নেমে গেছে 2015-এ, এবং 2020-তে আবারও হালকা করে বৃদ্ধি পেয়ে 40-র কাছাকাছি চলে গেছে। তাহলে আপনারা যদি নোটিস করি, দেখেন একবার ফল হয়েছে, একবার আবার বাড়ছে, পরের বার আবার ফল হলো, পরের বার আবার বৃদ্ধি পেয়ে গেল। সো একবার নামছে উঠছে, নামছে উঠছে। এখন আপনারা যদি মনে করেন, দেখেন চেঞ্জেস গুলা, পরিবর্তন গুলাকে আমরা কি বলি? ট্রেন্ডস বলি, তাই না? সেগুলো যদি আমরা ফলো করি, সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে হলো গিয়ে যে পরিবর্তন। এখানে আমাদের নুসরাত জাহান তনি বলেছেন ইন বিটুইন। ইয়েস, ভেরি গুড, ইন বিটুইন আমরা বলতে ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা গ্রাফের মধ্যে নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে, এটার একটা ওয়ার্ড আছে, এটাকে আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন। এটাকে আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশনের স্পেলিং আমরা কমেন্ট সেকশনে সবাই লিখবো ইনশাআল্লাহ, রাইট? ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন মানে হচ্ছে উঠানামা করা, পরিবর্তন হওয়া। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে মার্শাল আর্টসের জন্য এটা from 2000 to 2020 ফ্লাকচুয়েট করতেছে, একবার উঠতেছে, একবার নামতেছে, একবার উঠতেছে, একবার নামতেছে, চেঞ্জ হচ্ছে, রাইট? নাও লেটস গো। আমাদের লাস্ট ক্যাটাগরি ফিল্ম ক্লাব। ফিল্ম ক্লাব দেখেন এদের সবার ধরা ছোঁয়ার বাইরে। ফিল্ম ক্লাবের শুরুই একদম উপর থেকে, রাইট? একদম উপর থেকে শুরু। এটা শুরু হয়েছে হচ্ছে এখানে 2000 সালে। দেখা যাচ্ছে 60 to 70 পিপল হচ্ছে হলো গিয়ে অলওয়েজ ফিল্ম ক্লাবের সাথে জড়িত থাকে, কিন্তু আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে গেল। হ্যাঁ, ব্যাক ইন 2005 এটা হচ্ছে আবারও অ্যারাউন্ড অ্যাবাভ 60 আছে, কিন্তু আগে যেরকম বেশি ছিল অত বেশিটা আর নাই। আচ্ছা, তারপরে এটা আরো কমে গেল, এটা দেখা যাচ্ছে যে অলমোস্ট বিলো 60 হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট একটু বেসিক দেখাচ্ছি, আমার কাছে স্কেল নেই বা কিছু নেই, আমরা মেপে আর করতে পারতেছি না। হ্যাঁ, রাফসান আদিব রিফাত, ব্রো ইউ ক্যান সাপোর্ট অস্ট্রেলিয়া বিকজ দে উইল বি বেটার পারফরমেন্স টু অ্যানাদার কান্ট্রি। নিজের দেশ তো নিজের দেশই, বুঝেন নাই? বাংলাদেশ তো বাংলাদেশই, বাংলাদেশে সাপোর্ট করাটা এখন হারিয়ে জিতি সাপোর্ট তো করতে হয়। খেলা দেখি না দেখি ওটা পরের বিষয়, হ্যাঁ, বাট আই ডোন্ট থিঙ্ক এভাবে দেশ ছেড়ে দেওয়াটা বেটার, আনলেস আই গো টু অস্ট্রেলিয়া, সিটিজেনশিপ পাইলে ওটা আলাদা হিসাব। হ্যাঁ, আচ্ছা, নিয়ন ভেরি গুড, ফ্লাকচুয়েট ভেরি গুড, ভেরি গুড ওয়ার্ড। অলরাইট ভাইয়া, রাইটিং টাস্ক 2টা আপনি ক্লাস নেওয়ার ট্রাই করেন। ইয়েস নিয়ন, নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে রাইটিং টাস্ক 2 সলভ করব আমাদের ইসের উপর, কেমব্রিজের 19-এর টেস্ট 1-এর। ওকে, ফ্লাকচুয়েশন, উমিদ ঠিক আছে, ভেরি গুড, ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েট, অলরাইট, গ্রেট। ইয়েস হাইফা, ভেরি গুড ওয়ান, ফ্লাকচুয়েশন, কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট ফ্লাকচুয়েশন, তাই না? মুডের মধ্যে কনস্ট্যান্ট ফ্লাকচুয়েশন হয়, রাইট? আচ্ছা, ওকে, সো এখন আমরা যেটা দেখব, দেখেন 2015-এ কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আবার বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধি পেয়ে দেখেন অলমোস্ট 2000-এ যত ছিল 60 to 70-র মাঝামাঝি কোনো একটা জায়গায় সেখানটা আসার চেষ্টা করলো, তাই না? অ্যান্ড 2020-র হিসাবটা যদি আমি যাই, সেখানে আমি দেখতে পারবো যে এটা আরো বৃদ্ধি পেয়ে অলমোস্ট 70-র কাছাকাছি চলে গেছে, জাস্ট বিলো 70। সো এই যে ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখেন রাইটিং এর মধ্যে যখন whenever you are writing the body, সো আমরা দেখলাম যে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা হচ্ছে ইন্ট্রো লাইন করব, ওভারভিউ করব। হ্যাঁ, ইন্ট্রো লাইনটা আসে হচ্ছে আমাদের কোয়েশ্চেন থেকে, ওভারভিউ হচ্ছে হলো পুরো প্যাসেজ থেকে আমরা যা দেখে বুঝতে পারতেছি, তার সাথে আমরা জড়িত করব হচ্ছে হলো বডির যে বিষয়টা। বডির মধ্যে সবসময় মনে রাখবেন হচ্ছে হলো দুইটা জিনিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1 ইজ রেলেভেন্ট কম্প্যারিজন, যথাযথ তুলনা, রেলেভেন্ট কম্প্যারিজন, এবং তার সাথে আমাদের জরুরি হচ্ছে হলো মেইন
আইডিয়াস, মেইন আইডিয়াস আর রেলেভেন্ট কম্পারিজন, যথাযথ তুলনা এবং প্রধান যে আইডিয়াগুলো, মূল যে আইডিয়াগুলো সেগুলা। এখন আমাদের কাছে মূল আইডিয়াটা বোঝাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। সিনজিন ভেরি গুড পেলাম না? অবশ্যই ভেরি গুড। আপনি দেখতেছেন, আপনি বোঝার চেষ্টা করতেছেন, ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ ইয়োরসেলফ, এর চেয়ে বড় কিছু হতে পারে না। সো ভেরি গুড, রাইট। আচ্ছা, তারপরে সাব্বির থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে রেলেভেন্ট কম্প্যারিজন প্লাস হচ্ছে মেইন আইডিয়াস, তাই না? তো এই মেইন আইডিয়াস এন্ড রেলেভেন্ট কম্প্যারিজন কি জিনিস? একটার সাথে একটা তুলনা। যদি আমি তুলনা করতে যাই, দেখেন এখানে আমাকে দাগানো আছে, আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ফিল্ম ক্লাবটা সবার থেকে ঊর্ধ্বে, এটা একটা পরিবর্তন, একটা ডিফারেন্স না অন্যদের তুলনায়? ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, ইউ ক্যান টক অ্যাবাউট দ্য চেঞ্জেস দ্যাট আর হ্যাপেনিং। এগুলো হচ্ছে রেলেভেন্ট কম্প্যারিজন। আপনাদের খেয়াল আছে কিনা, একটু আগে আমরা একটা যখন করতেছিলাম, এই যে টেবিল টেনিস করতেছিলাম, তখন আমরা বলছিলাম যে 2000 এটা 10 to 20, 2005 সেটা 20 to 30 এর কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, আবার আমরা যখন করতেছিলাম হচ্ছে হলো গিয়ে এই যে কোনটা ছিল জানো, এই যে 2010 2015, এই যে এই ইসের পরিবর্তনটা, টেবিল টেনিসের পরিবর্তনটা, সো অলমোস্ট ডাবলড। আমরা বলতেছিলাম আমরা অলমোস্ট ডাবলড, অলমোস্ট হাফ। এই জিনিসগুলোকে হচ্ছে আমরা সেই আকারে রেলেভেন্ট কম্প্যারিজন আকারে তুলে ধরতে পারি। এখন মেইন আইডিয়া বলতে কি বোঝায়? সহজ ভাষা যদি বলতে যাই, তাসলিমা ফারিয়া রশিদ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর জয়নিং এভরিওয়ান। অলরাইট, সো যেটা আমরা বলতেছিলাম মেইন আইডিয়াস বলতে আমরা কি বুঝি? মেইন আইডিয়াস বলতে বুঝি হচ্ছে হলো আপাতভাবে দেখে যে জিনিসটা আপনাদের কাছে মনে হয় যে ইটস অ্যাকুরেট, এই জিনিসটা আমি কথা বলতে পারি, এই জিনিসটা আমার চোখে পড়তেছে। হ্যাঁ, যেমন হাইয়েস্ট চেঞ্জেস, লো হচ্ছে, কতটুকু নামতেছে, যেমন এই যে একটা 2005 থেকে শুরু হচ্ছে, এটা একটা দেখার মতো চেঞ্জ, রাইট? সো এই জিনিসগুলো হচ্ছে আমরা মেইন আইডিয়া আকারে প্রকাশ করব। রাইটিং টাস্ক 1 ইজ ভেরি ডাইভার্স, অনেক কিছু আসলে বোঝানোর মতো, কিন্তু আমাদের হাতে সময় খুব লিমিটেড। সো এই যে আমরা প্রত্যেকটা পার্ট দেখলাম, প্রত্যেকটা পার্টের চেঞ্জেস গুলো দেখলাম, তো আসেন এটাকে আমরা এখন একটা প্যারাগ্রাফ আকারে, একটা অ্যাকচুয়াল প্যারাগ্রাফ আকারে তৈরি করি। সো এখন আমরা যদি যাই নেক্সট স্লাইডের মধ্যে, দেখেন এখানে আমি আপনাদের জন্য একটা ইন্ট্রোডাকশন তৈরি করে রেখেছি। সো আমাদের ওইখানে যে ইন্ট্রোডাকশনটা ছিল সেটার উপর বেস করে যদি দেখতে যাই, দেখেন দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, আমাদেরকে ওখানে দেওয়া ছিল দ্য লাইন গ্রাফ বিলো। আমি একটু আমার কোশ্চেনটা বের করি। ওইখানে আমাদের কাছে ছিল হচ্ছে দ্য লাইন গ্রাফ বিলো শোস। সো বিলোটাকে আমরা কি করে দিব? দ্য গিভেন বিলো, দ্য গ্রাফ গিভ বিলো গিভেন গিভস, এইটা। হ্যাঁ, সো বিলো মানে হচ্ছে দেখেন নিচে, তাই না? গ্রাফটা আমি যখন লিখতে যাব তখন তো আমার নিচে থাকবে না, তো আমার বিলো থাকবে না। সো উই ক্যান চেঞ্জ আপ দোজ ওয়ার্ডস, উই ক্যান অ্যাড আপ দ্য থিংস দ্যাট উই থিঙ্ক আর অ্যাকুরেট। আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলা ছিল হচ্ছে হলো গিভস, দেয়, আমরা ইউজ করি হচ্ছে ইলাস্ট্রেটস, মানে হচ্ছে চিত্রায়ন করা হচ্ছে, মানে হচ্ছে তুলে ধরা হচ্ছে। তারপর আমাদের কাছে বলা ছিল হচ্ছে ইনফরমেশন অন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ফর different activities, information for the number of participants for different activities. The number of participants involved in 5 different activities, আমরা 5টা উল্লেখ করে দিয়েছিলাম। লাস্টে আমরা দেখেছিলাম 5টা অ্যাক্টিভিটি ছিল, আমাদের 5টা আমরা উল্লেখ করে দিয়েছি। আমাদের কোয়েশ্চনে বলা ছিল হচ্ছে হলো নাম্বারস অফ পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যাট ওয়ান সোশ্যাল পয়েন্ট, number of participants for different activities, number of participants for different activities। এখানে আমরা involved in 5 different activities, আমরা এই ওয়ার্ডস গুলো অ্যাড করলাম। ওয়ার্ডস গুলো আমরা অ্যাড করলাম at a social center in Melbourne between 2000 and 2020। তাহলে ওই যে আমরা প্রথমে যে কোশ্চেনে যে লাইনটা দেখেছিলাম, এই লাইনটার সাথে এই লাইনটা মিলে গেল না? আমরা কি বললাম যে ইন্ট্রো লাইন সবসময় কোয়েশ্চেন থেকে আসে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজ করতে হবে, পরিবর্তন করতে হবে। প্যারাফ্রেজ 3 ভাবে করা যায়। কিভাবে? চেঞ্জিং দ্য ওয়ার্ডস, চেঞ্জিং দ্য স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জিং দ্য ওরিয়েন্টেশন অফ ওয়ার্ডস, বিন্যাসটাকে পরিবর্তন করে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা। এখন আমরা যদি তার পরের অংশটাতে যাই, তাহলে আমরা দেখবেন আমরা বলেছিলাম ওভারভিউর কথা। সো আপনারা যদি স্যাম্পলস এন্ড এভরিথিং চেক করেন, দেখবেন যে সেখানে আমাদের অনেক রকম আছে। হ্যালো জান্নাত, হ্যালো আশিকুর, সবাই কি অবস্থা? এভরিওয়ানস ডুইং গুড, থ্যাংক ইউ ফর জয়নিং টুডে। আমরা আস্তে ধীরে আগাচ্ছি এই বিষয়টা নিয়ে। আমরা এখন দেখবো হচ্ছে
ওভারভিউ, আমরা কি দেখবো এখন? ওভারভিউ। সো ওভারভিউতে আমাদেরকে এখানে বলা আছে ওভারঅল the film club consistently attracted the highest number of participants. আমরা বলছিলাম কি চিত্র থেকে যদি আমরা দেখি হাইয়েস্ট নাম্বার সবচেয়ে বেশি ছিল হচ্ছে ফিল্ম ক্লাবের। ফিল্ম ক্লাব একদম ধরাছোঁয়ার বাইরে ছিল আমাদের, আমরা এটা বলেছিলাম। এই যে রাইট, ফিল্ম ক্লাবটা কি আমাদের একদম বাইরে ছিল না সবকিছুর। সো আমরা এখানে দেখেন ওভারঅল এর ফার্স্ট লাইনটাতে আমরা লিখে দিয়েছি যে কনসিস্টেন্টলি অ্যাট্রাক্টেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস, while table tennis saw the most dramatic rise in popularity. টেবিল টেনিসের পপুলারিটি সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি ছিল। আমরা যেমন দেখতে পেরেছি, দেখেন এই যে টেবিল টেনিস ছিল আমাদের যে স্কোয়ার উইথ ডট ডটস, আমাদের স্টার্ট হয়েছে এখান থেকে, তারপর আমরা এখানে গিয়েছি, তারপর আমরা এখানে এসেছি, তারপর থেকে 2010 সাল থেকে, তারপর 2015 সালে কি অলমোস্ট ডাবলড, 2020 সালে আরো বেশি ডাবল। অন্য কোনোটাতে কিন্তু এত পরিমাণ বৃদ্ধি পায় নাই যত বেশি টেবিল টেনিসে পেয়েছে। সো উই আর ফোকাসিং অন দ্য মেইন আইডিয়াস, রাইট, মূল বক্তব্যগুলোর ক্ষেত্রে। তারপরে দেখেন ইন কন্ট্রাস্ট। এখন ইন কন্ট্রাস্ট মানে কি? ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে হলো বিপরীত ভাবে। আচ্ছা, মাহফুজ আমাদেরকে কিছু লিখেছেন, দ্য চার্ট প্রোভাইডস হাউ ডেটা অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস হু ওয়্যার অ্যাটেন্ডেড উইথ সোশ্যাল সেন্টার ফর 5 several activities in Melbourne change over a 20-year period. স্যার এভাবে দিলে হবে? আচ্ছা, সো কিছু পার্সোনাল সাজেশনস। নাম্বার 1 সেটা হচ্ছে হলো ইউর রাইটিং ইজ ভেরি গুড আলহামদুলিল্লাহ, বাট দের আর সাম সার্টেন চেঞ্জেস। যেমন আপনি যদি বলেন যে অ্যাটেন্ডেড উইথ সোশ্যাল সেন্টার, সোশ্যাল সেন্টার ইজ এ প্লেস, তাই না? দিস ক্রিয়েটস অ্যান অকওয়ার্ড সেন্টেন্স, অকওয়ার্ড সেন্টেন্সিং উই ডু নট অ্যালাউ। মাথায় রাখবেন রাইটিং এর মধ্যে, রাইটিং এর ভেরি ইম্পর্টেন্ট রুল সেটা হচ্ছে হলো অলওয়েজ রাইট ফর্মালি। ফর্মাল ছাড়া ইনফর্মালি লেখা যাবে না। there are no contractions, there are no short forms, হ্যাঁ। প্লাস অকওয়ার্ড সেন্টেন্সিং ইজ এ মেজর এরর, যেটা আপনাকে ধরা হবে হচ্ছে হলো গিয়ে গ্রামাটিক্যাল দিকে। তখন আপনাকে ওই সুন্দর মতো, আমাদের মক সেন্টার আছে, আমাদের মক সেন্টারে সাপোর্ট সেন্টার আছে, মক সেন্টার আছে, ওখানে যদি আসেন দেখবেন মক সেন্টারের মধ্যে আমরা খাতা জমা দিতে পারি রাইটিং, তখন আপনাকে ফিডব্যাকে লিখে দিবে ইমপ্রুভ সেন্টেন্স স্ট্রাকচার। সো সেন্টেন্স স্ট্রাকচারের দিকে একটু খেয়াল রাখেন। ইউর রাইটিং, ইউর ওয়ার্ডস, ইউর স্পেলিংস, দে আর ভেরি গুড আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল ডান, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, এখন আমাদেরকে কইছিলাম দেখেন ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত দিকে দেখতে গেলে। এখন বিপরীত দিকে দেখতে গেলে আপনাদের মনে আছে কিনা অ্যামেচার ড্রামাটিক্স ওয়াজ দ্য অনলি ওয়ান যেটা হচ্ছে হলো গিয়ে উল্টা দিকে যাওয়া শুরু করছে, মানে হচ্ছে একদম কমে গেছে পপুলারিটা। দেখেন অ্যামেচার ড্রামাটিক্স এক্সপিরিয়েন্সড এ স্টেডি ডিক্লাইন। স্টেডি মানে স্থিতিশীল, আস্তে 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 স্থিতিশীল ভাবে কমে গেছে। আমরা যদি ওই স্লাইডটাই যাই আবার দেখেন, এই যে অ্যামেচার ড্রামাটিক্স ছিল হচ্ছে স্কোয়ার, ব্ল্যাক স্কোয়ার, এই যে দেখেন আস্তে 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 কমে গেছে না? সো স্টেডি ডিক্লাইন। সো এই হচ্ছে আমাদের ওভারভিউ পার্টটা গেল। এখন ইফ ইউ গেট ইনটু দ্য বডি পার্টস, এখন দেখেন বডি পার্টের ফার্স্ট বডি আমরা স্টার্ট করতেছি ফ্রম 2000 সাল থেকে। ইন 2000 অ্যারাউন্ড 65 পিপল টুক পার্ট ইন দ্য ফিল্ম। ভেরি ইম্পর্টেন্ট থিং, খেয়াল রাখবেন 65 পিপল, দিস ইজ হোয়াট উই কল ইনকর্পোরেটিং ডেটা। ডেটা একটা গ্রাফের মাধ্যমে, একটা প্যারাগ্রাফের মাধ্যমে ডেটাকে ইনক্লুড করা। ইনকর্পোরেটিং ডেটা দুই ভাবে করা যায়। নাম্বার 1 রুল হচ্ছে হলো হাউ টু ইনকর্পোরেট ডেটা। নাম্বার 1 রুল হচ্ছে হলো গিয়ে ইউ ক্যান ইউজ রিলেটিভ ক্লজ। সো আমার হ্যান্ডরাইটিং খুব বাজে, আই এম সো সরি, প্লাস আমার সেন্সিটিভিটিটাও আমি অ্যাডজাস্ট হচ্ছে এখনো। সো নাম্বার 1 ইজ হোয়াট উই কল রিলেটিভ ক্লজ। হোয়াট আর রিলেটিভ ক্লজ? The highest number of computers were sold in, let's say, February. এখন কয়টা কম্পিউটার সেল হয়েছে ফেব্রুয়ারিতে? Which was, এই যে which was, this is what we call a relative clause. Which was 50, 60, 100, whatever the data is. এই যে ডেটাটা আমি লাইনের মধ্যে ইনকর্পোরেট করলাম, একটা রুল হচ্ছে হলো using relative clause. Another one is using brackets. Using brackets, first bracket, second bracket, third bracket, right? আমরা ইউজ করব ফার্স্ট ব্র্যাকেট। আমাদেরকে কি বললাম, এই যে লাইনটা একটু আগে বললাম যে দ্য হাইয়েস্ট নাম্বার অফ কম্পিউটার্স ওয়ার সোল্ড ইন ফেব্রুয়ারি। তারপরে আমি বলছিলাম উইচ ওয়াজ, যেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এখন আপনি রিলেটিভ ক্লজ ইউজ করবেন না, সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে হলো উইচ ওয়াজটা বাদ দিয়ে
জাস্ট লাইনটা শেষ করব, দ্য হাইয়েস্ট নাম্বার অফ কম্পিউটার্স ওয়ার সোল্ড ইন ফেব্রুয়ারি, তারপর আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো যে 50 বা 60 বা 100, যেটাই আসুক না কেন, ঠিক আছে? সো এটাকে আমরা বলি হচ্ছে ইনকর্পোরেটিং ডেটা। তো ডেটা ইনকর্পোরেট করা যায় হচ্ছে দুই ভাবে। ইজ ইট ইম্পর্টেন্ট টু ইনক্লুড দ্য নিউমেরিক্যাল ভ্যালুজ অ্যাজ ওয়েল? অ্যাবসলিউটলি ইয়েস। নিউমেরিক্যাল ভ্যালুজ ছাড়া আপনার রাইটিং টাস্ক উইল বি ইনকমপ্লিট। এই জন্য আমরা ইনকর্পোরেটিং ডেটা, তো নিউমেরিক্যাল ডেটাকে আমরা নিউমেরিক্যাল যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা ভ্যালুজগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা। সো ইনকর্পোরেটিং ডেটা ইজ ভেরি মাচ নেসেসারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওভারভিউতে কিন্তু আমরা ডেটা ইনকর্পোরেট করি নাই, কিন্তু ডেটা ইনকর্পোরেট করতেছি কোথায়? আমরা বডির মধ্যে। দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে in 2000 around 65 people took part in the film club and this figure remained relatively stable. এখন আমরা যদি ব্যাকে যাই, দেখেন 65 থেকে ওরা স্টার্ট করছে। আমরা কি বলছিলাম? we can use exact values, we can use words of approximation. পার্সোনালি আমি নিজে থেকে ওয়ার্ডস অফ অ্যাপ্রক্সিমেশনটা বেশি ইউজ করি, যেহেতু আমার একে তো ওয়ার্ড কাউন্ট বাড়তেছে, দুই নম্বরে হচ্ছে যেহেতু আমি এক্সাক্ট পিন পয়েন্ট করতেছি না, বাট আপনাদের বোঝার স্বার্থে আমি এভাবে লিখে রাখছি। ওকে, সো যদি আমরা ফার্স্টের দিকে যাই, দেখেন 65, রাইট? এই যে দেখেন 60 to 70 এটার মাঝামাঝি কোথাও আসছে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি 65 বলতে পারি? উই ক্যান সে, রাইট? সো এখানে আমাদেরকে আমরা শুরু করেছি হচ্ছে 65টা দিয়ে। আচ্ছা, তারপর আমাদেরকে বলা হয়েছে and this figure remained relatively stable, তার মানে এটা স্টেবলই ছিল। আমরা দেখেছি যে ওই ধরাছোঁয়ার বাইরে ছিল, ফিল্ম ক্লাব সবচেয়ে উপরে ছিল এবং এটা পরিবর্তন তেমন একটা নাই বললেই চলে। এখন ইনক্রিজিং স্লাইটলি টু জাস্ট অ্যারাউন্ড 70 বাই 2020, তো কোথায় গেল ইনক্রিজ হয়ে? 70 কাছাকাছি গেল 2020 সালের মধ্যে। তাহলে ওটার মধ্যে যদি আমরা আবার দেখি, দেখেন এই যে 70 কাছাকাছি গেল না 2020 সালের মধ্যে। সো আমাদেরকে সেম ইনফরমেশনটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন তারপরে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে হলো গিয়ে মার্শাল আর্টস ফ্লাকচুয়েটেড মডেস্টলি। আমরা একটা কথা বলছিলাম ফ্লাকচুয়েশন, মনে আছে? কমা বাড়া, কমা বাড়া, কমা বাড়া, বৃদ্ধি পাচ্ছে একবার কমে যাচ্ছে, একবার বৃদ্ধি পাচ্ছে একবার কমে যাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা কি বলি? ফ্লাকচুয়েশন, উঠানামা। সো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে মার্শাল আর্টস ফ্লাকচুয়েটেড মডেস্টলি। মডেস্টলি মানে হচ্ছে হলো গিয়ে, কমেন্ট সেকশনে জানান মডেস্টলি মানে কি। স্টার্টিং অ্যাট 35 ডিপিং ইন 2005, তার মানে 35 থেকে শুরু হয়েছে, ডিপ করেছে, মানে হচ্ছে ডিপ মানে হচ্ছে হলো গিয়ে নেমে যাওয়া। ডিপিং ইন 2005 মানে 2005 এ নেমে গেছে। আমরা শুরু করেছিলাম ইন 2000 থেকে 2005 এ কমে আসছে, তারপরে আবার দেখছি আমরা বৃদ্ধি পেয়েছি, দেখেন এন্ডিং অ্যাট রাফলি অ্যাট দ্য সেম লেভেল ইন 2020। তার মানে 2020 সালে এন্ডিংটা কিন্তু অলমোস্ট সেম লেভেলই হয়েছে, যদিও উঠানামা হয়েছে কিন্তু এন্ডিংটা কি হয়েছে? সেম লেভেলে। আমরা যদি আবার ব্যাক যাই আমরা এটা দেখতে পারবো। দেখেন এই যে মার্শাল আর্টস উঠছে, নামছে, নেমে গেছে, উঠে গেছে, নেমে গেছে, উঠে গেছে, এবং এটা যদি একটা লাইন টানি দেখবো অলমোস্ট সেম জায়গায় আছি আমরা। হ্যাঁ, সো এই জায়গাটা আমাদেরকে কথা বলা হচ্ছে। এখন এই পার্টটা আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। তারপরের অংশটাতে আমরা যদি পরের প্যারাগ্রাফ একটা তৈরি করি, দেখেন পার্টিসিপেশন ইন অ্যামেচার ড্রামাটিক্স। আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে, আগেরটাতে কথা বললাম হচ্ছে হলো গিয়ে ফিল্ম ক্লাব নিয়ে, আমরা কথা বললাম হচ্ছে হলো গিয়ে মার্শাল আর্টস নিয়ে, এবং মার্শাল আর্টস কোথায় ফিনিশ হলো সেটা বললাম। তো আমরা ফিল্ম ক্লাব এন্ড মার্শাল আর্টস প্রথম দুইটা ডান। পরের প্যারাগ্রাফে আমরা সেপারেট প্যারাগ্রাফ তৈরি করতেছি, অলরাইট? সেপারেট প্যারাগ্রাফ তৈরি করতেছি। অনেক সহজ লাগছে, থ্যাংক ইউ, ভেরি ওয়েল ডান স্যার। এখনো তো কোথাও 65 মানুষের সংখ্যা দেওয়া নেই, কাইন্ডলি যদি বুঝিয়ে দিতেন। ওকে, অ্যাবসলিউটলি। আসেন আমরা একটু 65টাতে ব্যাক করি। তো এখানে আমরা একটা কথা বলছিলাম যে গ্রাফ পেপার যেতে দেওয়া নাই, ওয়ার্ডস অফ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করাটা আমাদের বেস্ট অপশন, মানে হচ্ছে রেঞ্জ করা 60 to 70, ইন দ্য রেঞ্জ অফ 60 to 70, অ্যারাউন্ড 60 to 70, রাইট? এই ওয়ার্ডগুলা। কিন্তু আপনারা যদি চান পয়েন্টগুলাকে পিন পয়েন্ট করে, দেখেন এখান থেকে যে ডিস্টেন্স, এখান থেকে অলমোস্ট সিমিলার ডিস্টেন্স, রাইট? সো ইউ ক্যান সে অ্যারাউন্ড 65, অ্যারাউন্ড 64। সো কাছাকাছি ভ্যালু দিলে সেটা আপনারা তুলে ধরতে পারবেন। আপনাদেরকে এক্সাক্ট ভ্যালু দিতে হবে এমন কোনো কথা নাই। সো এই জন্য আমি 65 ইউজ করেছি। ওকে, আচ্ছা, আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। এই জন্য আমরা 65 ইউজ করেছি। তো ইফ ইউ লুক এট দ্য নেক্সট ওয়ান, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পার্টিসিপেশন ইন অ্যামেচার ড্রামাটিক্স ফেল
gradually from 25 in 2000 to fewer than 10. তো আমরা দেখেছিলাম যে amateur dramatics was the only one যেটা হচ্ছে আস্তে আস্তে কমের দিকে চলে যাচ্ছে, কমতেছে। modestly মানে হচ্ছে not much change. Very well done, very good. আচ্ছা, একেবারে উপরেরটা দেখেন, হ্যাঁ একেবারে উপরেরটার মতো, রাইট। আচ্ছা, থ্যাংক ইউ মাহফুজ কমেন্ট করার জন্য, মারুফ কমেন্ট করার জন্য, সবাইকে জানানোর জন্য থ্যাংক ইউ। অলরাইট, ওকে। সো এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন 25 থেকে 2000 সাল থেকে 25 এ ছিল, সেটা 10 এ আমরা এক্সাক্ট ভ্যালুস গুলো বসাচ্ছি, হ্যাঁ এক্সাক্ট ভ্যালু ধরছি, আমরা রেঞ্জের কথাটা বলতেছি না। তারপরে বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, তার মানে শেষ হওয়ার পথে এটা 10 এ নেমে আসছে। আমরা জানি যে amateur dramatics was the only one যেটা সবচেয়ে কমে গেছে, সবচেয়ে বিপুল পরিমাণে কমে গেছে। সো amateur dramatics বিপুল পরিমাণে কমে গেছে। এরপরে দেখেন কনভার্সলি, কনভার্সলি মানে কি? কমেন্ট সেকশন এভরিওয়ান, কনভার্সলি টেবল টেনিস saw a significant increase, বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, from 15 in 2000 to over 50 in 2020. কত থেকে কত? এই যে দেখেন রেঞ্জ 50 থেকে 15 থেকে সেটা বৃদ্ধি পেয়ে 50 চলে গেছে, 15 থেকে 50, তার মানে অনেক বেড়ে গেছে না? এই কথাটা এখানে উল্লেখ করছে। ওভারটেকিং বোথ অ্যামেচার ড্রামাটিক্স অ্যান্ড মার্শাল আর্টস। এখন ওভারটেকিং মানে কি? আমার বাইকার ভাইরা কই? বাইকার ভাইরা কমেন্ট সেকশনে জানান ওভারটেকিং মানে কি? হ্যাঁ, ওভারটেকিং মানে হচ্ছে এই দুইটাকে পার করে চলে গেছে, হ্যাঁ পার করে চলে গেছে। কি 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 পার করছে? অ্যামেচার ড্রামাটিক্স অ্যান্ড মার্শাল আর্টস। আমরা যদি ব্যাকে যাই, দেখেন অ্যামেচার ড্রামাটিক্স কি ছিল? অ্যামেচার ড্রামাটিক্স ছিল হচ্ছে যে কিউব গুলা, হ্যাঁ, আর মার্শাল আর্টস ছিল হচ্ছে ট্রায়াঙ্গেল গুলা। এই দুইটাকে পার করে উপরে চলে গেছে না, একদম 50-র কাছাকাছি, হ্যাঁ। সো এই জন্য আমরা ইউজ করেছি হচ্ছে ওভারটেকিং, পার করে চলে গেছে। এখন এর পরেরটাতে আমরা যদি যাই, দেখেন এখানে আমাদেরকে বলছে হচ্ছে মার্শাল আর্টস ইন 2015 লাস্ট ওয়ান। তো আমরা অলরেডি 4টা পার্টের কথা বলে ফেলছি, আমাদের এখন লাস্ট ওয়ান বাকি আছে। দ্য লাস্ট ওয়ান ইজ musical performances had no participants in the first 5 years. মিউজিক্যাল পার্টিসিপেন্ট আমরা কি দিছিলাম মনে আছে? 2000 থেকে 2005 সালে কিন্তু কোনো পার্টিসিপেন্ট ছিল না, 2005 সাল থেকে ওরা শুরু করেছে। সো ফার্স্ট 5 ইয়ার্সে কোনো চেঞ্জেস নাই, বাট ইন্টারেস্ট গ্রিউ স্টেডিলি, মানে হচ্ছে আস্তে আস্তে ইন্টারেস্টটা বৃদ্ধি পেয়েছে। আফটারওয়ার্ডস রিচিং অ্যাপ্রক্সিমেটলি, এই যে দেখেন ইউজিং ওয়ার্ডস অফ অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক 25 participants by 2020. তো এর ব্যাপারে ইনফরমেশন খুবই বেসিক দেওয়া হয়েছে। এখন আমরা বলেছিলাম যে আমরা একটা ফিনিশিং দিতে চাই। এখন ফিনিশিং এর মধ্যে আমাদের কথা ছিল হচ্ছে কখনো নিজের মতামত দিতে নাই, তাই না? নিজের মতামত দিতে পারবো না। সো এখন আমরা কি লিখতেছি দেখেন, ইন সামারি, while film remained the most popular, growing enthusiasm for table tennis and musical performances contrasted sharply with the declining interest in amateur dramatics. তার মানে কি? তার মানে হচ্ছে এক লাইনের মধ্যে আমরা পুরো জিনিসটাকে একটা সামারাইজ করার চেষ্টা করছি। কি বলছি? ফিল্মটা উপরেই রয়ে গেল মোস্ট পপুলার হিসাবে, এনথুজিয়াজম টেবিল টেনিসের প্রতি আগ্রহ বাড়তে রইল মানুষের, মিউজিক্যাল পারফরমেন্স কন্ট্রাস্টেড শার্পলি, মানে হচ্ছে বিপরীত দিকে শার্পলি চলে আসছে, উইথ দ্য ডিক্লাইনিং ইন্টারেস্ট ইন অ্যামেচার ড্রামাটিক্স, তার মানে অ্যামেচার ড্রামাটিক্সের প্রতিও মানুষের ইন্টারেস্টটা বৃদ্ধি পেতে লাগলো। এই ছিল আমাদের পুরা গ্রাফটার একটা ডিসক্রিপশন। এই ভিডিওটা আপনারা পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। ইনশাআল্লাহ নেক্সট লাইভে আমরা ইউটিউব চ্যানেলের ব্যাপারে আরো ডিসকাস করব। আপাতত এনি কোয়েশ্চেন্স, আমরা কিছুক্ষণ অল্প সময় আছি, কোয়েশ্চেন্স থাকলে আমরা কমেন্ট সেকশনে জানাবো। আমরা কমেন্ট সেকশনে কোয়েশ্চেনগুলো ডিসকাস করার চেষ্টা করব, যদি কারো কোয়েশ্চেন থাকে তার অপেক্ষায় আছি। রিফাত, ভেরি গুড। কনভার্সলি মানে অপোজিট, ভেরি গুড। স্যার আপনি সব ক্লাস নিলে টিপসগুলো ধরতে পারবো? ইনশাল্লাহ ট্রাই করবো জাহিদ, দেখি কি করা যায়, যতটুকু সম্ভব হয়। হাইফা, বিপরীত ভাবে, ভেরি গুড, গুড। ভাইয়া কতক্ষণ ক্লাস হবে? আমরা বেশিক্ষণ ক্লাস, আমরা জাস্ট আপনাদের কোনো কোয়েশ্চেন্স নেব, কোয়েশ্চেন্স থাকলে। ইন এডিশন, ইয়েস, ইন এডিশন। থ্যাংক ইউ স্যার।
ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ রিফাত। হোপ ইউ গট ইউর অ্যান্সার। এরকম আরো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নেই, আমরা সবাই আপনাদের জন্যই আছি। হ্যাঁ, এই লাইফটা আমরা চিন্তা করছি যে লাইফটা টাইমটা এক্সটেন্ড করা যায় কিনা, আমরা যদি বৃদ্ধি করতে পারি আমরা চেষ্টা করবো যে বৃদ্ধি করার। আপনারা আপনাদের মতামত প্লিজ জানাবেন, অলরাইট? সবাই হচ্ছে শেয়ার করবেন, নিজেদের মধ্যে জানাবেন, এবং হচ্ছে আমরা দেখবো কতটুকু আমরা এটা আপডেট করতে পারি। আবারও বলতে যাচ্ছি, যদি ইউটিউবের কথা বলি, ইউটিউবে আমরা হচ্ছে একটা সিরিজ ওপেন করতে যাচ্ছি, যে সিরিজটা থাকবে হচ্ছে ফুলটা হচ্ছে কেমব্রিজ সলভ করার। কেমব্রিজ আমরা 19 শুরু করেছি, আমরা কেমব্রিজ 19-এর আমরা রিডিং পার্টটা শেষ করে ফেলেছি। টেস্ট 1-এর আজকে আমরা টাস্ক 1 দেখলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে টাস্ক 2 দেখবো টেস্ট 1-এর। তারপরে ক্লাসে আমরা ইনশাআল্লাহ লিসেনিং দেখবো, অ্যান্ড স্পিকিংটা আমরা একটু হালকা করে টাচ করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। লাইভে আই গেস স্পিকিংটা আসলে অপোজিটের কেউ না থাকলে আসলে ওইভাবে ব্যাপারটা দেখানো সম্ভব হয় না, বাট আমরা চেষ্টা করতেছি যে কি করা যায়। ওকে, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা জানাতে পারেন। অন্তর দত্ত, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর সেইং উইথ আস। অলরাইট ভাইয়া, ভাই হ্যাঁ, টাস্ক 1-এ কি সামারি দেওয়া যাবে? আচ্ছা, সো সামারি ইজ ফাইন, রাইট? সামারি ইজ ফাইন অ্যাজ লং এজ ইউ আর নট ইউজিং ইন কনক্লুশন, টু কনক্লুড, কোনো উপসংহার দিচ্ছেন না। আপনি কোনো ফিনিশিং দিতে পারেন, বাট আপনি কোনো উপসংহার দিচ্ছেন না। আমি কি করতেছি, আমি জাস্ট খালি পুরা আইডিয়াটাকে সামারাইজ করে দিচ্ছি, তাই না? সো দের ইজ নাথিং রং উইথ সামারাইজিং। আপনারা আরেকটা কাজও করতে পারেন, যেমন আমরা আগে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, ওভারভিউটাকে আমরা নিচেও দিতে পারি, তাই না? সো ওইটাও কিন্তু সামারাইজিংই হয়। সো কনক্লুশন নো, ম্যান্ডেটরি না, সামারাইজিং ইফ ইউ ওয়ান্ট। ওকে, 1.5 আওয়ার লাইভ, হ্যাঁ হ্যাঁ শিওর, নেক্সট লাইভ আপনাকে দিয়ে করাবো। আচ্ছা, সো গাইস, ইটস 40 নাও, 8:40, আমরা অলরেডি টাইম ক্রস করে গেছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আমরা আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী শনিবার আবার দেখা হচ্ছে রাইটিং টাস্ক 2 নিয়ে। রাইটিং টাস্ক 2 কেউ যাতে মিস না করি। ওকে, সবাইকে দেখতে চাই। আল্লাহ হাফেজ, বাই বাই।